তাহলে আজকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে মহিপুর ব্রিজ নিয়ে। মহিপুর ব্রিজ কাকিনা, মহিপুর, রংপুর হয়ে যে ব্রিজটা, সেই ব্রিজটা আবারও সব গাড়ির জন্য ওপেন করে দেওয়া, সব গাড়ির জন্য খুলে দেওয়া। হ্যাঁ, সেটা একটা এলজিডি সড়ক। নির্দিষ্টভাবে বলতে গেলে খুব বড় দায়িত্বশীল জায়গা থেকে আমাকে বলা হয়েছিল, একটা সময় আমাকে বলা হয়েছিল যে এলজিডির ওই সড়ক 30, 40, 50, 100 টন, 70 টন মালবাহী গাড়ি নিয়ে চলাচল উপযোগী না। সড়ক ও জনপথ বিভাগ যে রাস্তাগুলো করেন, সড়কগুলো তৈরি করে, সে রাস্তাগুলা করা হয়, ভারী যান চলাচল উপযুক্ত হয়। আর এলজিডি যে সড়কগুলো করে, সেগুলো তুলনামূলক হালকা যানগুলো চলাচল করে। এখানে আমরা দেখলাম যে আমাদের চোখের সামনে একটা সড়ক তৈরি হলো, একটা বাঁধের মতো একটা সড়ক তৈরি হলো। সেই সড়কটার মধ্যে একটা ব্রিজ তৈরি হলো। সে ব্রিজের মধ্যে দিয়ে মানুষ পিকনিক করতেছিল এতদিন। এখন সেখানে ভারী গাড়িগুলো চলাচল করবে, বা একটা সময় চলাচল করেছিল, তারপর বন্ধ হয়েছিল, তারপর আবার চালু হয়েছে, আবার বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে। এই যে চলাচল করা, সেখানকার জীববৈচিত্র্যের কী হবে? সেখানকার রাস্তার, আমাকে এলজিডির পক্ষ থেকে বলা হয়েছিল যে সেই রাস্তার বেজমেন্টে কী আছে তারা এখনও পরীক্ষা করেনি, তারপর সেই সড়কটা দিয়ে ভারী যান চলাচল করার ভারী যান চলাচল করছে এবং খুলে দেওয়া হয়েছিল। তারপরে সেখানে রাস্তাটা সম্পূর্ণ বালু দিয়ে তৈরি করা হয়েছে। তো সেই সড়কের একদম নদীর মধ্যেই, নদীর মাঝ বরাবর সড়ক তৈরি করা হয়েছে। তা অপরদিকে আমাদের যে তিস্তা সড়ক সেতু 1 আছে, সেই সড়ক সেতু 1-এর মধ্যে যদি এই রোডটা ব্যবহার করে কেউ, বা এই যানবাহনগুলো, ভারী যানবাহনগুলো, এখানে বলে রাখা ভালো যে ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী সহ বেশ কয়েকটা উপজেলা আমাদের এই ইয়াটা কিন্তু কাকিনা, মহিপুর, রংপুর রোডটা ব্যবহার করে। যার ফলে হয় কি, ওরা আর তিস্তা সেতু 1 ব্যবহার করে না। সেই তিস্তা সেতু 1 ব্যবহার না করার পিছনে ফলে দেখা যায় যে 10 থেকে 15-20 লাখ টাকা তাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে নিয়েছে, সে টোল আদায়ের ঠিকাদারি, সেই প্রতিষ্ঠানের প্রতিদিন এই পরিমাণ টাকা ঘাটতি পড়ে। তাহলে দেখা গেল যে আজকে যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠান সে 1 কোটি টাকা দিয়ে নেয়, তাহলে বছর শেষে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান 10 লাখে সেই ব্রিজটা নিবে না। এটা গেল। আরেকটা গেল যে কোনো প্রকার ভৌতিক শক্তি বারবার এটাকে নিয়ে নাড়াচাড়া করে, মানে শক্তির পিছনের শক্তি, যার ফলে, কারণ শক্তি তো জানে, মূল যে আমরা চোখে যে শক্তিকে দেখি, তারা কিন্তু বারবার বলতেছে ওই সড়কটা কিন্তু উপযুক্ত নয়, কিন্তু তারপর ওই সড়কে বারবার খুলে দেওয়া হয়। কারণ ওই সড়ককে ব্যস্ত করে তোলা, আর এই যে টোল আদায় যে সড়কে করা হয়, যে সেতুতে করা হয়, রাজস্ব আয় যে সেতুতে করা হয়, সেই সেতুতে আয় কমে যায়। যার ফলে হয় কি, এখানে বারবার একটা শক্তির পিছনে একটা শক্তি কাজ করে। সেই শক্তিটার মানে নির্দ্বিধায় বলতে গেলে যে তারা চায় যে কোনো না কোনোভাবে ওই সড়কটা খালি পড়ে থাকুক। হ্যাঁ, এতে লাভ কী? এটা একটা প্রশ্ন থেকে গেল। আর একটা বিষয় হলো যে প্রথমে যেটা বলছিলাম, জীববৈচিত্র্য, যে আসলে একটা নদীর উপরে যদি কয়েকটা রাস্তা তৈরি হয়, কয়েকটা ব্রিজ তৈরি হয়, কয়েকটা মহাসড়ক তৈরি হয়, সেই নদীটার আসলে খুব বেশি জীববৈচিত্র্য টিকে থাকার কথা না। সেখানকার জীববৈচিত্র্য, সেখানকার প্রকৃতি স্বাচ্ছন্দ্যবোধ করার কথা না, কিন্তু তারপরে সেই ইয়াগুলো করা হচ্ছে, সেই
স্ট্রাকচারগুলো করা হচ্ছে, যেখানে বহুতল নদীর উপরেই, তিস্তা নদীর উপরেই বহুতল ভবন করা হচ্ছে, পার্ক করা হচ্ছে, হ্যাঁ, মানে অথচ সেখানে কৃষি নির্ভর যে শিল্প আছে, কৃষি নির্ভরতা যে আছে, কৃষি এবং কৃষকের যে সম্ভাবনা আছে, সেখানকার মহিষ পালনের যে সম্ভাবনা আছে, সেখানে গবাদি পশু পালনের যে সম্ভাবনা আছে, সেটা নিজে চোখে না দেখলে কেউ হয়তো বিশ্বাস করবে না যে এত সম্ভাবনাময় এই তিস্তার চরাঞ্চল। কারণ সেখানে ভুট্টা 1 বিঘায় 60 মণ হচ্ছে, সেখানে 120 মণ হচ্ছে, মিষ্টি কুমড়া হচ্ছে, হ্যাঁ। এই যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকে যে প্রকৃতি যা দিচ্ছে, প্রকৃতি যে শিল্প, যে কাজ দিয়ে প্রকৃতি বাঁচবে ভালোভাবে, বা একটু হলেও সড়কের দালান কোঠার স্ট্রাকচারের চেয়ে কৃষি স্ট্রাকচার ভালো, সেই কৃষি স্ট্রাকচার বাদ দিয়ে সেখানে যখন বহুজাতিক কোম্পানির নজর পড়ে, তখন সেই প্রকৃতিকে নিয়ে, সেই নদীকে নিয়ে আতঙ্কিত না হয়ে কোনো উপায় নেই। যদিও আমরা এই নদীটাকে আমরা ডলফিন পাই, এবারও ডলফিন পেয়েছি, এবার মৃত ডলফিন পাওয়া গেছে, বাঘাইর মাছ অনেক পাওয়া গেছে, আইর মাছ অনেক পাওয়া গেছে। যদিও বাঘাইর মাছ নিষিদ্ধ, সেখানে একটা ডলফিন পাওয়া গেছে, সেই ডলফিনটাকে কেটে কেটে টুকরো টুকরো করে এলাকাবাসী ভাগ করে নিয়েছিল যে সেই ডলফিনের তেল খুব ঔষধি গুণ সম্পন্ন, মালিশ করলে ব্যথা সারে, এইসব অজুহাতে কেটে কেটে সেই মাছটাকে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আসলে আমরা এসব সব কিছু দেখার পরে, একটা প্রকৃতির উপর সম্পূর্ণ অত্যাচার করার পরেও আমরা যারা দেখার কথা এবং বেসরকারিভাবে যারা দেখার কথা, তারাও একটা নীরব ভূমিকায়, এবং 2-4 জন হয়তো বা কথা বলতেছে, সেই 2-4 জনের কথা অত দূর পর্যন্ত হয়তো বা পৌঁছায় না, আর পৌঁছাইলেও তারা মনে করে মাত্র তো 2-4 জনেই কথা বলতেছে, এতে কি এমন আসে যায়, চলুক না, চলতে দেখ না, আলটিমেট এরা তো একটা পাওয়ার, একটা শক্তি নিয়ে সেখানে আসতেছে, সেখানে যাচ্ছে। যাই হোক, প্রকৃতিকে বাঁচানোর যে আন্দোলন ফেসবুকে, ইন্টারনেটে, পত্র পত্রিকায়, এটা বন্ধ করে প্রকৃতিতে এসে, প্রকৃতিতে নেমে, প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে থেকে প্রকৃতির বাঁচানোর কথা বলতে হবে। আজকে যদি এই পানি না ছিটিয়ে যদি আজকে এবার যদি গাছ লাগাইতো, ওই গাড়ির তেল খরচ করে, যে গাড়িতে দিয়ে পানি ছিটানো হচ্ছে, তা আমি নিশ্চিত যে এবারই সুফল পাওয়া যেত কিছু না কিছু, আগামীবার থেকে তো পুরোদমে সুফল পাওয়া যেত। আসলে সেটা না, আমরা আর্টিফিশিয়াল সব কিছুকে আয়ত্ত করতে চাচ্ছি, এবং প্রচারেই যে প্রসার, এই জিনিসটাকে, এই জায়গাটাই নিজেকে জাহির করতে চাচ্ছি, হাজির করতে চাচ্ছি, এই হলো আমাদের অবস্থা। যাই হোক, আসলে একটা বিষয় নিয়ে কাজ করতে একটা বিষয় নিয়ে ভাবতে আসলে সেই বিষয়টা যখন বারবার কোনো নির্দিষ্টভাবে বলতে গেলে সেইটাকে নিয়ে সেইটাকে যখন নষ্ট করে দেওয়া হয়, সেটাকে যখন নষ্ট দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়, তখন আসলে খারাপ লাগারই কথা। যাই হোক, শুভরাত্রি, ভালো থাকবেন।